নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন। বৃষ্টিপাতে নিয়ে প্যান্ডেল উদ্বোধনে মুখ্যমন্ত্রী। হাতিবাগান সর্বজনীনের পর তালা প্রত্যয় এবং তারপর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 11 মাস কি করছিলেন? কারা মন্ত্রী চন্দ্রনাথ মামলার রায়দান স্থগিত রেখে ইডিকে তোপ আদালতে। বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে, মন্তব্য চন্দ্রনাথের। চাকরিহারাদের ভাতা নিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্যের ভাতার বিরোধিতা করে মামলা হয়েছিল হাইকোর্টে। এই মামলায় বলা হচ্ছে 2026 30 জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে না কোনো ভাতা। ফের বোমাতঙ্ক দিল্লিতে। চলতি মাসে এ নিয়ে 3বার বোমাতঙ্কের ঘটনার রাজধানীতে, দুবারই নিশানায় বিভিন্ন স্কুল। H-1B ভিসা নিয়ে নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। এবার থেকে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে মার্কিন সংস্থাগুলিকে দিতে হবে বাড়তি অর্থ। অপেক্ষা করছে নিম্নচাপ। পুজোয় বৃষ্টি শহরে। ঘূর্ণাবর্তের জেরে 23 তারিখে দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই শারদ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার আগেই শনিবার হাতিবাগান সর্বজনীনের পুজোর উদ্বোধন করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, স্বাস্থ্য ভালো থাকুন, পরিবার শান্তিতে থাকুন, স্বস্তিতে রাখুন। শক্তি মা শক্তি দিন, শক্তি দিন, ভক্তি দিন, সব সংকট থেকে মুক্তি দিন। আগামী মহালয়ার আগে পুজো প্যান্ডেল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সার্বজনীনের পর তালা প্রত্যয়ের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা তালা প্রত্যয়কে নিয়ে গর্ববোধ করেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন, যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেঁথে করেন। এক বছর এক রকম থিম করে। আমি যখন জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলাম তখন শুভ আমায় বলেছিল যে দিদি, আমরা একটা দিক অঙ্কন করছি, আমাদেরকে একটা থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি, অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর দুটো কারো থিম আমি করি। এটা হলে আবদার ববের ওই ঠাকুরের চৌকথা আর হচ্ছে ওদের থিম। কিন্তু এবার ক্যাসেটে আমার দুটো দেওয়া আছে, যেটা বেরোতে আগামীকাল ছিল ধর্মধান্যে বই। শনিবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। হাতিবাগান সার্বজনীন তালা প্রত্যয়ের পর শ্রীভূমির প্যান্ডেল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আমি কারিগর থেকে শুরু করে সকল যারা তৈরি করেছেন, দেবী মূর্তি থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে সবকিছু, এবং যারা আজকের অনুষ্ঠানে এই সম্মানী সন্ধ্যায় উপস্থিত হয়েছে, তাদের সকলকে আমার অন্তরে অনেক অনেক শুভনন্দন, আগাম পুজো শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। আমার যেহেতু টাইমে হয় না, সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধনটা আজকে, যেমন সুশীলের এখানে এসেছি, তার আগে আমি হাতিবাজার তালা প্রত্যয় গেছিলাম। কালকে থেকে অ্যাকচুয়াল আমি মাতৃ দেবী পক্ষে মাতৃমূর্তির উদ্বোধন করব। আপনার চণ্ডীপাঠ
এটা আমাদের সিস্টেম। এর মধ্যে নবরাত্রিও শুরু হয়ে গেছে। যারা নবরাত্রি করছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা, কারণ তারাও 9টা দিন উপবাস করেন এবং এটাও তারা করেন। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন। বাংলার চাকরিহারাদের ভাতা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। রাজ্যের ভাতার বিরোধিতা করে মামলা হয়েছিল হাইকোর্টে, আর সেই মামলায় বলা হয়েছে 2026-এর 30শে জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে না কোনো ভাতা। এসএসসি চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতার ক্ষেত্রে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী 30শে জানুয়ারি 2026 পর্যন্ত দেওয়া যাবে না কোনো ভাতা। স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে একথা জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের জন্য 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য 20,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্তে আগেই স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসি প্যানেলের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি চলে যায়। পরে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ডিসেম্বরের শেষ পর্যন্ত চাকরি করার অনুমতি দেয় শীর্ষ আদালত। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সিদ্ধান্ত নেয় চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে। সেই ভাতার বিরোধিতা করে মামলা হয় হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দিতে পারবে না রাজ্য। সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই এবার হাইকোর্ট সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিল আরও। ভাতার সিদ্ধান্ত প্রসঙ্গে হাইকোর্টের বক্তব্য ছিল, যারা বেনিয়ম করে চাকরি পেয়েছেন তারা কিভাবে টাকা পেতে পারেন, তাদেরকে ভাতা দেওয়ার বদলে কি পাওয়া যাবে। রাজ্যের বক্তব্য, গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা পরিবারগুলিকে সাময়িকভাবে আর্থিক সাহায্য দান করার জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। 11 মাস কি করছিলেন? কারামন্ত্রী চন্দ্রনাথ মামলায় রায়দান স্থগিত রেখে ইডিকে তোপ আদালতের। আদালত থেকে বেরিয়ে মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে। নিয়োগ দুর্নীতিতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারক শুভেন্দু সাহা। আগামী মঙ্গলবার ইডির মামলায় চন্দ্রনাথের জামিনের আবেদনের রায় শোনাবেন বিচারক। শনিবারের শুনানিতে ইডিকে তোপ দেখেছিলেন বিচারক। ইডির আইনজীবীকে বিচারক শুভেন্দু সাহাকে প্রশ্ন করেন, 11 মাস কি করছিলেন? এদিকে আদালত থেকে বেরিয়ে বিচার ব্যবস্থার উপর আস্থার প্রকাশ করেছেন চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে। নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথকে 7 দিনের হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি আদালতে সওয়াল করেন, 2024 সালে 41 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, মোবাইল পাওয়া গিয়েছে, যা যা লিঙ্ক পাওয়া গেল ওনার বিরুদ্ধে, আমরা সেগুলি নিয়ে তদন্ত করার জন্য তাকে হেফাজতে নিতে চাই। বিচারক ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, সেই সময় আপনি কি মনে করেননি এই 41 লক্ষ টাকা তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য যথেষ্ট? জবাবে ইডির আইনজীবী জানিয়েছিল, 41 লক্ষ টাকা তার কৃষি বা অন্য ব্যবসা থেকেও আসতে পারে। আমরা সেই সময় আরো তথ্য জোগাড় করার চেষ্টা করছিলাম। ইডিকে বিচারকের আরো প্রশ্ন, 24 সালের মার্চ মাসে ওনার বাড়িতে গিয়ে সার্চ করেছিলেন, ওই সময় আপনাদের কাছে যাবতীয় স্টেটমেন্ট নথি ছিল। 11 মাস কেন চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না? ইডির আইনজীবী আদালতে আরও সওয়াল করেছেন, যে তথ্য এখন তাদের হাতে আছে তা থেকেও অনেক অজানা লিঙ্ক পাওয়া গিয়েছে, সেগুলি যাচাইয়ের জন্য মন্ত্রীকে হেফাজতে চান তারা। ইডি আরও সওয়াল করে, চন্দ্রনাথ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে প্রভাবশালীও, তিনি তদন্তে সমস্যা তৈরি করতে পারেন। হেফাজতের তীব্র বিরোধিতা করেছেন চন্দ্রনাথের আইনজীবী। দেরিতে নথি জমা দেওয়ার অভিযোগ উড়িয়ে দেন তিনি। সওয়াল জবাব শোনার পর মামলার রায়দান স্থগিত রাখেন বিচারক। মন্ত্রী চন্দ্রনাথের আইনজীবী সোমবার 10:30টায় আদালতে হলফনামা জমা দেবেন। মঙ্গলবার দুপুর 2টোয় মামলার রায়দান। হাই নিউজ নেটওয়ার্ক। ব্যবহৃত না হওয়া জিনিস দিয়েও যে নতুন কিছু বানানো যায় তা বোধহয় এক শিল্পী সৃষ্টি করতে পারে। নাটবল্টু, জিআই তার, কাঠ, ব্লেড, লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত উপাদান দিয়ে শিল্পীর হাতে তৈরি হলো এই অভিনব মায়ের মূর্তি।
মা আসতে আর কিছুদিন বাকি। পাড়ায় পাড়ায় ব্যস্ততা যেমন তুঙ্গে, তেমনি মৃৎশিল্পীদেরও চলছে শেষ তুলির টান। এরই মাঝে ব্যবহৃত না হওয়া উপকরণ দিয়ে মায়ের মূর্তি বানিয়ে তাক লাগালেন কালনা মহকুমার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজু বাগ। রিসাইকেলের বিভিন্ন উপকরণে তৈরি করলেন এই দুর্গা প্রতিমা। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার এই শিল্পী দুর্গাপুজোর আগে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। সাধারণত মাটি, খড়, রং ও বিভিন্ন চটজাতীয় উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা, কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজু বাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা, যার পুরোটাই তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে। তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে হায়দ্রাবাদে। দুর্গা প্রতিমার হাইট 2 ফুট। হায়দ্রাবাদে বসবাসকারী এক মহিলা সোশ্যাল মিডিয়ায় শিল্পীর কাজ দেখে তাকে এই দুর্গা প্রতিমার অর্ডার দিয়েছিল। সেই মতনই গত 2 সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছে রাজু ও তার সহযোগীরা। তবে রাজুর এই কাজ কিন্তু প্রথম নয়। এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা মূর্তি ও সরস্বতীও বানিয়েছে সে। এই প্রতিমায় ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া নাটবল্টু, জিআই তার, কাঠ, লোহার ব্লেড, মরচে ধরা পেরেক, লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত উপাদান। শিল্পীর সৃজনশীলতায় এই সমস্ত জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে। দেবী দুর্গার মুখাবয়ব, অসুর বধের ভঙ্গি প্রমাণ করছে যে আবর্জনা বলেই যাকে ফেলে দিই আমরা, তাও সঠিকভাবে ব্যবহার করলেই হয়ে উঠতে পারে অনন্য শিল্প। রাজুকে তার এই কাজে সহযোগিতা করেছে তারই এলাকার কয়েকজন যুবক। তারাও রাজুর কাছে কাজ শিখে স্বাবলম্বী হতে চায়। তাদের কথায় শুধু এবারই প্রথম নয়, এর আগেও তারা ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা, সরস্বতী, হাঁস, মুরগি সহ বিভিন্ন থিমের বিভিন্ন জিনিস তারা তৈরি করেছে। শিল্পী রাজু বাগের কথায় এই উদ্যোগের মাধ্যমে সে সমাজকে একটাই বার্তা দিতে চায়, পরিবেশ বান্ধব চিন্তা আর পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্পকে সৃষ্টি করা যায়। আর এটাই আজকের দিনে সব থেকে বেশি প্রয়োজন। এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে? এটা মেনলি হায়দ্রাবাদে যাবে। এটা কিভাবে মানে সেটার মার্কেটিং করেন আপনারা? কিছু অনলাইন মার্কেট আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার আছে, কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা নেয়, কিছু অর্গানাইজেশন বাইরে তারা নেয়, তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং করে। পড়াশোনার পাশাপাশি এই কাজ করে কিছুটা হাত খরচ জোগাড় হয়ে যায় বলেও জানিয়েছে রাজুর সাথে কাজ করা স্থানীয় এলাকার ছাত্ররা। হাই নিউজ নেটওয়ার্ক। প্রায় 500 বছরের পুরনো এই মন্দির। ঝাড়গ্রামের এই মন্দিরেই মা পূজিত হয়ে আসছেন দীর্ঘদিন ধরে। দেখুন ঝাড়গ্রামের সাবিত্রী মায়ের মন্দিরের ইতিহাস। প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির। আজও এখানে নিয়ম মেনে হয় দুর্গাপুজো। ঝাড়গ্রামের এই সাবিত্রী মন্দির প্রায় 500 বছরেরও বেশি পুরনো। এই মন্দির ঘিরে একাধিক লোককথা রয়েছে। আর 5টা পুজোর থেকে এখানে দুর্গাপুজো অনেকটাই আলাদা। শাক্ত মতে পুজো হয় এখানে। রয়েছে বলির প্রচলনও। জানা যায় আজ থেকে প্রায় 400 বছর আগে ঘন জঙ্গল ছিল এই সমস্ত এলাকায়। রাজস্থান থেকে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে রাজা মান সিং এখানে এসে পড়েছিলেন। ঘন জঙ্গলে হঠাৎই তিনি এক অপূর্ব সুন্দরী রমণীকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন। তার রূপে মুগ্ধ রাজা 7-5 না ভেবেই তাকে বিয়ের প্রস্তাব দেন। রাজার কথা শুনে দেবী শর্ত রাখেন রাজার সামনে পথ দেখিয়ে তাকে নিয়ে যাবেন, পেছনে সে যাবে, কিন্তু কোনো অবস্থাতেই পিছন ঘুরে তাকানো চলবে না, তাহলেই তিনি অদৃশ্য হয়ে যাবেন। শর্ত মেনে রাজা তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন। বেশ কিছু পথ চলার পর হঠাৎ করেই তার মনে হয় দেবী তাকে ঠকাচ্ছে না তো, পেছনে তো কোনো আওয়াজ নেই, তাহলে কি তাকে ছেড়ে পালালো? কিন্তু পিছনে তাকালে সত্যি দেবী যদি হারিয়ে যান, এই সমস্ত ভাবতে ভাবতেই পিছন ফিরে তাকিয়ে ফেলেন রাজা মান সিং। আর তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। তিনি দেখেন সুন্দরী রমণী আস্তে আস্তে প্রবেশ করছেন মাটির নিচে। তা দেখে ছুটে আসেন রাজা। কথা রাখতে না পারার জন্য করুণ পরিণতি। সেই সময় রাজা ওই রমণীর মাথার চুল ধরে টেনে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হন।
তার হাতের মুঠোয় ওই রমণীর এক গাছা চুল থেকে যায়। আর সেই দিন রাতেই রাজা স্বপ্নাদেশ পান মা সাবিত্রী ওই স্থানে মন্দির করে তার পূজন নির্দেশ দিয়েছেন। সেই থেকে মা সাবিত্রীর চুলকে পূজা করা হয় এই মন্দিরে। মায়ের তাই এখানে শুধু মুখের অংশটুকুই দেখা যায়। রাজা সর্বেশ্বর সিং চৌহান এই মন্দিরে মা সাবিত্রীকে দর্শন পান। মা সাবিত্রী এখানে আর পাতাল প্রবেশ করেছে। সর্বেশ্বর সিং চৌহান চুল ধরতে গেছে, চুলের মুঠি ধরতে গেছিলেন, চুলটা সংরক্ষিত এখানেই আছে শিলারূপে। এখানে মা অবস্থান করেছেন, পরে স্বপ্নাদিষ্ট হয়েছেন। স্বপ্নাদিষ্টের পরে মা বলেছেন আমি এখানেই আছি, সাবিত্রী রূপেই আমার নিত্য পূজা চলবে। ফেরে পুজো হয়েছিল 450 বছর। দেবী সাবিত্রীর নিত্য পুজো হয় এখানে। দেবীর আরেক রূপ যেহেতু দেবী দুর্গা, তাই দুর্গা পুজোর দিনগুলি এখানে ধুমধাম করে পুজো হয়। তবে সেটাও বৈচিত্র্যপূর্ণ। এখানে মূর্তি পুজোর কোনো প্রচলন নেই, পটে পুজো হয় এখানে। তাই অনেকেই এই পুজোকে পটেশ্বরীর পুজো বলেও বলে থাকেন। পুজোর প্রায় 15 দিন আগে জিতাষ্টমীর দিন থেকে শুরু হয়ে যায় এখানকার দুর্গাপুজো। পুরাতন পঞ্জিকার নিয়ম মেনেই নিষ্ঠা সহকারে মায়ের পুজো করা হয়। প্রত্যেক দিন যজ্ঞ, হোম ও চণ্ডীপাঠও করা হয়। শুধু ঝাড়গ্রাম নয়, অবিভক্ত মেদিনীপুর জেলার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকেও বহু মানুষ রাজবাড়ির পুজো দেখতে আসেন। সাবিত্রী মন্দিরে প্রত্যেক দিন নিত্য পুজো হয়। প্রত্যেক দিন বহু মানুষ ওই মন্দিরে পুজো দিতে আসেন এবং ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করেন। মা যে তাদের খুবই জাগ্রত, এই বিশ্বাস সকল ভক্ত মনে। মায়ের সম্পর্কে অনেক লোকশ্রুতিও রয়েছে, যা আজও এলাকার মানুষ সকলেই বিশ্বাস করেন। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুজো উপলক্ষে হাওড়া এবং কলকাতার মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি জানিয়েছে, রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রার ফেরি ঘাটে থাকবেন ততক্ষণ পর্যন্ত চালানো হবে লঞ্চ। দুর্গাপুজো উপলক্ষে হাওড়া এবং কলকাতার মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে জানিয়েছেন, রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রীরা ফেরি ঘাটে থাকবেন ততক্ষণ পর্যন্ত চালানো হবে লঞ্চ। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী গ্রাম থেকে রাতে কলকাতায় ঠাকুর দেখতে আসেন। শুধুমাত্র হাওড়া নয়, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী ট্রেন চেপে হাওড়া স্টেশনে আসেন। তাদের সুবিধার জন্য এবার হুগলি নদীর জলপথ পরিবহন সমবায় সমিতি রাত 8টার পরিবর্তে 12টা পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যদি দর্শনার্থীদের ভিড় থাকে তাহলে 12টার পরেও লঞ্চ চালানো হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোট 8টি লঞ্চ চালানো হবে। হাওড়া থেকে সরাসরি বাগবাজার, শোভাবাজার, আহেরিটোলা, গোলাবাড়ি রুটের পাশাপাশি বাবুঘাট রুটেও লঞ্চ চালানো হবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত 6 দিন এই পরিষেবা পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। দেখুন, হুগলি নদী জলপথ পরিবহন সমিতি প্রতি বছর যেমনই চালায়, আমরা ঠিক এবছরও সেই রকমভাবেই চালাবো এই পরিকল্পনা নিয়েছি। মোটামুটি আমাদের এখানে আমরা দেখেছি অতীতে আমাদের যা রেকর্ড 9:30 10টা অবধি লোক ঠেলে যায়, 10:30 অবধিও তবুও কিছু লোক হয়, তারপর না লোকটা হালকা হয়ে যায়। আমরা আপাতত রাত্রির 11টা 12টা অবধি ঠিক করে রেখেছি, মোটামুটি 11টা অবধি তো চলবেই। তারপর লোক হলে তো নিশ্চয়ই চালাবো। লোক হলে আমরা চালাতে তো একদম রেডি আছি, আমাদের স্টাফের একদম রেডি আছে। শত রাত্রে লোক হলেই চালাবো, আমরা চালানো নিয়ে কোনো অসুবিধা নেই। শহরতলি এবং গ্রামের মানুষরা রাস্তার যানজট এড়িয়ে নির্বিঘ্নে যাতে তাড়াতাড়ি পুজো মণ্ডপে পৌঁছে যেতে পারেন, তাদের জন্যই মাঝরাত পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলপথ পরিবহন সংস্থা থেকে আরও জানানো হয়, দর্শনার্থীদের ভিড়ের কথা চিন্তা করে লঞ্চঘাটগুলিতে নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবার দোরগোড়ায়। আর শারদ উৎসবের প্রাক্কালে বাংলা ও ওড়িশা সীমান্তে বাংলার শেষ গ্রামে পৌঁছে গেল এলডিএফকে পরিবার। এবার আরও এক অনন্য উদ্যোগে সামিল হল তারা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবার দোরগোড়ায়।
আর শারদ উৎসবের প্রাক্কালে বাংলা ও ওড়িশার সীমান্তে বাংলার শেষ গ্রামে পৌঁছে গেল এলডিএফকে পরিবার এবং আবারও এক অনন্য উদ্যোগে সামিল হল তারা। এলডিএফকে পরিবারের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় প্রায় ৮০০ প্রান্তিক মানুষ পেলেন জামাকাপড় ও মধ্যাহ্নভোজ। এই পরিবারের এবার থিম সং হৃদয় রাঙিনায় সবাই মিলি বারে বারে তবু মনে রাখি সমাজেরে, আনন্দ ভাগে বারে কিছু ছাপ রাখি ঘুরে ফিরে। গোহালবোড়া হাই স্কুল, গোপীবল্লভপুর, ঝাড়গ্রামে 14ই সেপ্টেম্বর ছিল এই ইভেন্ট। এলডিএফকে পরিবার জানাচ্ছে সকলকে শারদ শুভেচ্ছা। সবাই মিলে এই সামাজিক দায়বদ্ধতার যাত্রায় সামিল হওয়ার কথা জানাচ্ছে তারা, কারণ আনন্দ ভাগ করলে তা বহু গুণ বাড়ে। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুজোয় দার্জিলিং পাহাড়ে পর্যটকদের জন্য এক নতুন উপহার। শুরু হেরিটেজ টয় ট্রেনের 3টে স্পেশাল জয় রাইড। পাহাড় আর জঙ্গল এবং চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে এবার বিশেষ টিকিট কেটে চড়া যাবে টি টিম্বার স্পেশাল, স্টিম স্পেশাল এবং সানরাইজ স্পেশালে। দুর্গাপুজোয় দার্জিলিং পাহাড়ে পর্যটকদের জন্য এক নতুন উপহার। শুরু হেরিটেজ টয় ট্রেনের 3টে স্পেশাল জয় রাইড। পাহাড় আর জঙ্গল ও চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে এবার বিশেষ টিকিট কেটে চড়া যাবে টি টিম্বার স্পেশাল, স্টিম স্পেশাল এবং সানরাইজ স্পেশালে। শুক্রবার শিলিগুড়ি জংশন থেকে শুরু হলো টি টিম্বার স্পেশাল। দুপুরে শিলিগুড়ি থেকে রওনা দিয়ে রংটং পৌঁছে 4 ঘন্টা ঘুরে সন্ধ্যায় ফিরে আসবেন পর্যটকেরা। মাথাপিছু ভাড়া 750 টাকা। রংটং পর্যন্ত শুধু গেলে 500 টাকা। শুধু শুক্র, শনি ও রবিবার চলবে এই পরিষেবা। শনিবার থেকে শুরু হচ্ছে দার্জিলিং কার্শিয়াং স্টিম স্পেশাল। পুরনো দিনে স্টিম ইঞ্জিনে চেপে টয় ট্রেনের ভিন্টেজ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ মিলবে। যাত্রাপথে একাধিক দর্শনীয় স্টেশনে থামবে ট্রেন। ভাড়া 750 থেকে 1500 টাকার মধ্যে। তৃতীয় পরিষেবা কার্শিয়াং মহানদী সানরাইজ স্পেশাল। রবিবার ভোরে রওনা দিয়ে সকালের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করাবে ট্রেন। ভাড়া 500 টাকা। ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানাচ্ছেন, এখন ধসের কারণে যাত্রী কম, তবে পুজোয় ভিড় বাড়বেই। পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে আমরাও প্রচার শুরু করেছি। হাই নিউজ নেটওয়ার্ক। দেখে নেব ওয়েদার আপডেট। অপেক্ষা করছে নিম্নচাপ। পুজোয় এবার কোন কোন দিন বৃষ্টি শহরে? ঘূর্ণাবর্তের জেরে 23 তারিখে দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এখানেই শেষ নয়, এরপর আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, আর এই নিম্নচাপই সময়ের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ফাড়া কিছুতেই কাটছে না শহরের উপর থেকে। গত কয়েক মাসে বারংবার বৃষ্টিতে আগেই অনেক ক্ষতি হয়েছে মৃৎশিল্পীদের। তারপরও প্রতিমা প্রস্তুত, প্যান্ডেলের কাজও প্রায় শেষ, তবে স্বস্তি নেই এখনো। বৃষ্টিতে পুজো পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে প্রবল। কোনো কোনো দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটাও জানিয়ে দিল হাওয়া অফিস। 21শে সেপ্টেম্বর মহালয়া অর্থাৎ দেবী পক্ষের সূচনা হয়ে যাচ্ছে আগামী সোমবার থেকেই, আর তার ঠিক এক সপ্তাহ পরে সপ্তমী। তার আগেই শুরু হয়ে যাবে নিম্নচাপের প্রভাব, শুরু হবে বৃষ্টি। হাওয়া অফিসের তরফে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 26 থেকে 29শে সেপ্টেম্বর বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর আগামী 30শে সেপ্টেম্বর থেকে শুরু করে 2রা অক্টোবর আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি ক্রমশ বাড়বে, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও। ঘূর্ণাবর্তের জেরে 23 তারিখে দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এখানেই শেষ নয়, এরপরেও আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ সময়ের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ধীরে ধীরে তা বাংলা ও ওড়িশা উপকূলের দিকে সরে আসবে, আর সেই সময় বৃষ্টি ক্রমেই বাড়বে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।